17 এপ্রিল 2026 এই গত এপ্রিল মাসে 17 নরেন্দ্র মোদী সরকারের 14 সাল থেকে সরকার চলছে, 12 বছরের শাসনকালে সরকারের সব থেকে বড় পার্লামেন্টারি ডিফিট হলো, সংসদে তাদের সব থেকে বড় পরাজয়, সব থেকে বড় সম্মানহানি হলো। কি হলো? 131তম সংবিধান সংশোধনী বিল, যাতে বলা হচ্ছে যে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকবে লোকসভাতে এবং রাজ্যগুলি নির্বাচিত আইনসভাতে। সেই সংবিধান সংশোধনী বিল সরকার উত্থাপন করলো এবং সরকার হেরে গেল। লোকসভাতে বিল উত্থাপন করা হচ্ছে, লোকসভাতে হেরে গেল। সরকার কটা ভোট পেল? সরকার ভোট পেয়েছিল 298টা। সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা কি? এক্ষেত্রে যেটা সংবিধানের একটা, আমাদের দেশের সংবিধানের মূল ব্যবস্থাপনা পরিবর্তন বলা যেতে পারে, সেক্ষেত্রে সংবিধান সংশোধনের নিয়ম হচ্ছে বিলটি যখন লোকসভা বা রাজ্যসভায় উত্থাপিত হবে, এ ধরনের গুরুত্বপূর্ণ বিল লোকসভায় প্রথম উত্থাপিত হবে, সেটাই প্রত্যাশিত। বিলটি লোকসভায় যখন আলোচিত হবে তখন লোকসভার মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি এবং উপস্থিত যত সদস্য ভোট দিয়েছেন তাদের 2/3 বেশি সদস্যের ভোট বিলটির পক্ষে পড়তে হবে। লোকসভায় এখন সদস্য সংখ্যা 543, নির্বাচিত সদস্য সংখ্যা, নির্বাচিত সদস্যদের, এর মধ্যে মনোনীত সদস্যদের ভোট করা। এবার 298টি 543-এর অর্ধেক হচ্ছে 270, 71, 72, 298টি ভোট পেল, অর্থাৎ কিনা অর্ধেকের বেশি সদস্যের সমর্থন পেল। এইভাবে কিন্তু অন্য যে কোনো আইন, যে কোনো বাজেট, যে কোনো কিছু পাশ হয়ে যেতে পারে, কিন্তু এই ধরনের সংবিধান সংশোধনী পাশ হওয়ার জন্য উপস্থিত যারা ভোট দিয়েছেন তাদের 2/3 সমর্থনও পেতে হবে। যদিও ওই সময় এই ধরনের গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে লোকসভাতে সাধারণত সদস্যরা প্রায় সকলেই উপস্থিত থাকেন, যদি 540 জন উপস্থিত থাকেন তার 2/3 হচ্ছে 360, অর্থাৎ কিনা এই বিলটি 298 জন লোকসভা সদস্যের সমর্থন পেয়েছে। যদি 360-62 জনের সমর্থন পেয়ে যেত তাহলে এই সংবিধান সংশোধনী পাশ হয়ে যেত লোকসভা, তারপর রাজ্যসভাতেও একইভাবে পাশ হতো। এবার দেখুন, বর্তমান লোকসভায় বিজেপির নিজেদের আসন সংখ্যা 240, 270-এর কম, কোনো মতে 58টি জোগাড় করা গিয়েছে। পশ্চিমবঙ্গে 20 জন সদস্যের একটা ব্লক যদি এটাকে সমর্থন করে এই বিলকে, তাহলে 298 থেকে সংখ্যাটা 300 পেরিয়ে 310 বাড়াতে হয়ে যায়। তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, কারণ ভোটের পর কংগ্রেস ডিএমকের হাত ছেড়ে দিয়ে, বহুদিনের সঙ্গে ডিএমকের হাত ছেড়ে দিয়ে টিভিকের হাত ধরেছে, সরকারে গিয়েছে। ফলে ডিএমকে এখন কংগ্রেস বিরোধী দল, তাদেরও পাওয়ার চেষ্টা করছে। সঙ্গে ডিএমকে কে সঙ্গে পেলে সংখ্যাটা প্রায় 340-এ পৌঁছে যায়, খুব কাছাকাছি। তারপরে বিজেপির দক্ষ খেলোয়াড় রয়েছেন এবং নানা জাতীয় বল তাদের রয়েছে, শক্তি, তার জোরে 360 অব্দি করাটা তাদের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না। কেন সেটা করা এত গুরুত্বপূর্ণ? এই বিলটি যেভাবে আনা হয়েছিল, আমি জানি না কতজন তৃণমূল কংগ্রেস সাংসদ যারা এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বৈঠক করছেন, তাদের কতজনের মাথায় এটা আছে। এই বিলটি যখন আনা হয়েছিল তখন বলা হয়েছিল যে প্রতিটি রাজ্যের আসন সংখ্যা 50% বাড়ানো হবে। ব্যাপারটা একটু খোলসা করা দরকার। ধরা যাক পশ্চিমবঙ্গে 42টি আসন, 43টি আসন, বলা হলো যে 50% আসন বাড়ানো হবে, মানে পশ্চিমবঙ্গের আসন 42 থেকে বেড়ে হবে 63।
অর্ধেক 21টা বাড়বে, তার 1/3 আসন সংরক্ষণ, অর্থাৎ কিনা ওই 21টি আসন, মোট 63টির মধ্যে 21টি আসন সংরক্ষিত হবে। কেন এভাবে করা? এভাবে করার মুখে যা বলা হচ্ছিল, সে যুক্তিটা হচ্ছে উপস্থিত যে কাঠামো রয়েছে, যেরকম নানা রকম মনসবদারি, নানা রকম ক্ষমতার কেন্দ্র ইত্যাদি রয়েছে, সেগুলোকে না ঘাটিয়ে প্রার্থী 50% আসন যোগ করে দিলে 1/3 সংরক্ষণ হলে কোনো অসুবিধা নেই, কারো কোনো আপত্তি থাকার কথা না। ভয়ঙ্কর কথা হচ্ছে, বিলটির টেক্সট যারা পড়ে দেখেছে, আমি জানি না তৃণমূল কংগ্রেসের এই যে 20 জন সাংসদ যারা দলত্যাগের জন্য রাজি হয়েছেন, যাদের নাম করলাম, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, জুন মালিয়া প্রমুখ, তারা, আমি জানি না এদের কতজন বিলের টেক্সট পড়েন। দীপক অধিকারী কতগুলো বিলের টেক্সট পড়েছেন আমি জানি না। বিলের টেক্সটের মধ্যে কোথাও এই কথাটা লেখা নেই। কি লেখা আছে? লেখা আছে যে লোকসভার মোট সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করা হবে। রাজ্যগুলির ক্ষেত্রে 50% বাড়ানো, ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিছু আসন সংখ্যা বাড়ি 850 করা হবে। সর্বশেষ সেন্সাসের ভিত্তিতে 2011-এর ভিত্তিতে ডিলিমিটেশন হবে, অর্থাৎ কিনা লোকসভা কেন্দ্রগুলোর সীমানা নতুন করে নির্ধারিত হবে। এখন এখানে আরেকটু ব্যাপার আছে, আরেকটু পিছনে গিয়ে বলা দরকার। এখন লোকসভাতে বিভিন্ন রাজ্যের যে আসন সংখ্যা রয়েছে তার ভিত্তি কিন্তু 50 বছর আগেকার 1971 সালের সূত্র। প্রথমে কথা ছিল, সংবিধান যখন পাশ হয়েছিল, যে প্রতি 10 বছর পর পর লোকসভার জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যার পুনর্বিন্যাস হবে, পুনর্বন্টন হবে, কিন্তু সেটা করা যায়নি। 2002 সালে যখন এই বিজেপির এনডিএ সরকার ক্ষমতা, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়, তখন সংবিধানের 84 নম্বর সংশোধন পাশ করা হলো, অ্যামেন্ডমেন্ট পাশ করা হলো। তাতে 25 বছরের জন্য ওই 71 সালের ভিত্তিতে যে লোকসভার আসন বন্টন, সেটাকে ফ্রিজ করে দেওয়া হলো, সেটা সেরকমই থাকবে বলে বলা হলো। অর্থাৎ 2027 সালে প্রথম লোকসভার আসন পুনর্বন্টন হতে পারত। নরেন্দ্র মোদী সরকার পরাজয় নিশ্চিত জেনেও কেন বিলটা এনেছে? আমার অনুমান, এটা কোথাও লেখা নেই, আমার অনুমান বিলটি এই জন্য আনা হয়েছিল যে বিলটি পরাজিত হবে। 2011 সালে সেন্সাসের ভিত্তিতে ডিলিমিটেশনের প্রস্তাব পরাজিত হবে। 2026-এই জনগণনা শুরু হয়ে গিয়েছে। এবার জনগণনা অতি দ্রুত হবে, কম্পিউটারাইজ পদ্ধতিতে হবে, ডিজিটাল পদ্ধতিতে হবে। ফলে 2027-এর মধ্যে জনগণনার রিপোর্ট এসে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এই যে লোকসভার বিভিন্ন রাজ্যের আসন সংখ্যার পুনর্বন্টন, এটা যদি মুখে যেভাবে বলা হয়েছিল সেভাবে করা হয়, মহিলাদের জন্য মহিলাদের জন্য আসন বাড়ানো হোক বা না হোক, তাহলে কি হবে? আবার একটু খোলসা করে অঙ্ক করে বলছি। ধরা যাক দুটো রাজ্য নিয়ে শুধু ভারত দেশটা গঠিত। উত্তরপ্রদেশ 80টা আসন, পশ্চিমবঙ্গ 42টা, ধরছি 40টা আসন, তামিলনাড়ু এবং পন্ডিচেরি মিলে 40টা আসন, পশ্চিমবঙ্গ ধরছি ধরা যাক 40টা আসন। তার মানে 120টা আসনের লোকসভা। তার মানে এখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য 61টা আসন লাগে। ধরা যাক পশ্চিমবঙ্গে 40টা আসন, 40টারই এক দলকে ভোট, পার্টি এ কে ভোট। আর উত্তরপ্রদেশে পার্টি বি বেশি জনপ্রিয়, সেখানে 80টার মধ্যে 61টা আসন পার্টি বি পেল, আর পার্টি এ পেল 19টা আসন। তাহলে 61টা আসন নিয়ে পার্টি বি, উত্তরপ্রদেশে জনপ্রিয় পার্টি, সরকার গঠন করতে পারে। পশ্চিমবঙ্গে একটা আসন না পেয়ে
উত্তরপ্রদেশে 19টা আসন পেয়ে বিরোধী দলের আসনে বসে পার্টি এ। এবার যদি দুটো রাজ্যে আসন সংখ্যা সমানুপাতে বাড়ে, উত্তরপ্রদেশেরটা 80 থেকে বেড়ে 120 হয়, পশ্চিমবঙ্গেরটা 40 থেকে বেড়ে 60 হয়, তাহলে আপনারা হিসেব করে মাত্র 80 থেকে বেড়ে 160 হয়, পশ্চিমবঙ্গেরটা 40 থেকে বেড়ে 80টা হয়, তাহলে ওই 120 বদলে টোটাল মোট আসন হয়ে যায় 240। সেখানে 121-এর সংখ্যাগরিষ্ঠতা হয়, একই ব্যাপার। এবার তাহলে ওই উত্তরপ্রদেশে আগের বার ছিল 19টা, আসন সংখ্যা বেড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে প্রপোর্শনেটলি 80টা বেড়ে 160 হলো, 40টা বেড়ে 80 হলো, 160 আর 80 240, 240-এর মেজরিটি হয় হচ্ছে 121-এ। পশ্চিমবঙ্গে যদি 80টার মধ্যে 80টাই পায়, তাহলে 39টা আসন পেতে হয় বিরোধী দলকে, যাতে মার্জিনাল সংখ্যাগরিষ্ঠতা নেই উত্তরপ্রদেশে, শুধু উত্তরপ্রদেশে জিতে শাসক দল ক্ষমতায় আসতে পারে পার্টি বি। কিন্তু এই কথাটা মুখে বলা হলো, বিলে কোথাও লেখা হয়। মুখে বলা একটা প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীর সময় সরকার মুখে একটা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বিলের টেক্সটে সে কথাটা লেখা থাকছে না। এটা সম্ভবত নজিরবিহীন এবং পার্লামেন্টারি এথিক্সের দিক থেকে অমার্জনীয় অপরাধ। এবার যদি শুধু জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন হয়, তাহলে কি হবে? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এইসব রাজ্যের জনসংখ্যা গত 50 বছরে দক্ষিণের রাজ্যগুলির তুলনায় কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা তার তুলনায় অনেক কম বেড়েছে। মাফ করবেন, দক্ষিণের রাজ্যগুলো অনেক কম বেড়েছে, উত্তরে বেশি বেড়েছে। ফলে উত্তরের সিট অনেক বেশি বেড়ে যাবে। একটা হিসেব বলছে উত্তরপ্রদেশের আসন সংখ্যা 80 থেকে বেড়ে 120-র কাছাকাছি হয়ে যাবে। কেরালার আসন সংখ্যা 20 থেকে কমেও যেতে পারে। তামিলনাড়ুর আসন সংখ্যা হয়তো মোটামুটি 1 থাকবে বা সামান্য বাড়বে। ফলে দক্ষিণের রাজ্যগুলোর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব অনেক কমে যাবে। এখন আমরা যদি বাস্তব রাজনীতির দিকে দেখি, বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে একবার অবশ্য বিজেপি ক্ষমতায় এসছে, এই মুহূর্তে তাকালে সেখানে কিন্তু বিজেপি তেমন ভাবে কোথাও নেই। তাহলে উত্তর ভারতে কয়েকটি বড় জনবহুল রাজ্যে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণের দিক থেকে, জনসংখ্যা নিয়ন্ত্রণটা যদি একটা ইতিবাচক কর্মসূচি হয় সে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণে যারা ব্যর্থ সে রাজ্যগুলি পুরস্কৃত হবে বেশি আসনের দ্বারা, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে যারা সফল সেই রাজ্যগুলি পেনালাইজড হবে, ক্ষতিগ্রস্ত হবে সাফল্যের জন্য। জনসংখ্যা বৃদ্ধির হার কম, এর সঙ্গে ঠিক সমানুপাতে না হলেও অর্থনৈতিক উন্নতির সম্পর্ক আছে। অর্থাৎ যে রাজ্যগুলি ভালো সুশাসনের দ্বারা, ভালো অর্থনৈতিক নীতির দ্বারা, উন্নততর সমাজ ব্যবস্থার দ্বারা নিজেদের উন্নতি করতে পারলো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলো, মানব সম্পদ উন্নত করতে পারলো, অর্থনৈতিক উন্নতি করতে পারলো, পার ক্যাপিটা জিডিপি এবং আয় বাড়াতে পারলো, তাদের গুরুত্ব কমে যাবে। যারা ওই কাজগুলো করতে ব্যর্থ হলো তাদের গুরুত্ব বেড়ে যাবে। আমাদের রাজ্যের, বিভিন্ন রাজ্যের, তাদের মধ্যে সরকারি সম্পদের বন্টন, তার জন্য আমরা জানি একটা সাংবিধানিক সংস্থা আছে, ফিনান্স কমিশন, স্থায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এই কাজটা করে। লোকসভার আসন বন্টনের জন্য কিন্তু এরকম স্থায়ী কমিশন তো নেই, ডিলিমিটেশন কমিশন গঠন করে। এ ব্যাপারে বিজেপি এবং তাদের যারা মতাদর্শগত গুরু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের নির্দিষ্ট পরিকল্পনার কথা সকলের জানা।
এই সরকার প্রথম দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতিকে দিয়ে একই দেশে একই সঙ্গে বিধানসভা লোকসভা নির্বাচন হতে পারে কিনা সেই সংক্রান্ত কমিশন বসিয়ে তার রিপোর্ট বার করিয়েছে, এবং রাষ্ট্রপতি কোবিন্দ সরকারের যা প্রত্যাশিত সেই রিপোর্টে দিয়েছেন, এটা তার মধ্যে হওয়া সম্ভব। এই যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা বিপুল পরিবর্তন, যে পরিবর্তনে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের মতো রাজ্য কিন্তু এখন টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ কিনা জনসংখ্যার যে বৃদ্ধির হার, সেখানে কিন্তু আমরা যেটা স্টেবিলাইজেশন রেট 2.1 তার নিচে আছে। অর্থাৎ একজন মহিলা তার প্রজননকালে 2.1 থেকে কম সন্তানের জন্ম দিচ্ছেন, ফলে জনসংখ্যা আসলে কমছে পশ্চিম। যদিও পশ্চিমবঙ্গে কোনো কোনো রাজনৈতিক নেতা জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করেছেন, জনসংখ্যা বৃদ্ধি আসলে তথ্যগতভাবে পশ্চিমবঙ্গের এখন সমস্যা নয়, গোটা দেশেরই সমস্যা নয়। জনসংখ্যা বৃদ্ধির বৈষম্যটা সমস্যা। টোটাল ফার্টিলিটি রেট পশ্চিমবঙ্গে, কেরালায়, তামিলনাড়ুতে কম, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশে বেশি। এটা হচ্ছে সমস্যা। এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে যারা হাত মিলিয়ে 3 বছর সাংসদ হিসেবে সুযোগ সুবিধা ভোগ করার জন্য বিজেপির সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন, তারা কি জানেন তারা আমাদের দেশের ফেডারেল ব্যবস্থা কি স্থায়ী ক্ষতি করার সম্ভাবনার সঙ্গে নিজেদের যুক্ত করতে যাচ্ছেন?